আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বিআইপিবি এই মিউচুয়াল ফান্ডের নাম কম বেশি সবাই শুনেছেন। তাদের একটা ফান্ড এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ড আমাদের দেশে ১৫ বছর ধরে অপারেশনাল। গত বছর এই ফান্ডটি তাদের ইনভেস্টরদের ১৭.৫% বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে। যেখানে ওভারঅল মার্কেট অনেক ডাউন ছিল, সেখানেই বলাই যায় এটা একটা ওয়ান্ডারফুল রিটার্ন। গত পরশু তাদের ওয়েবসাইটে ফার্স্ট কোয়ার্টারের পোর্টফোলিও স্টেটমেন্ট পাবলিশ করেছে। আমি এই বছরের ফার্স্ট কোয়ার্টারে আমাদের বাংলাদেশের টপ মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওর জন্য অধীর আগ্রহে বসেছিলাম। তার ৩টা কারণ। প্রথমত হচ্ছে ইলেকশন, দ্বিতীয়ত ইরান ওয়ার এবং ব্যাংকের ডিভিডেন্ড। আমার এটা দেখার ইচ্ছা ছিল এসব মেজর ইভেন্টকে কেন্দ্র করে আমাদের দেশের প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা কিভাবে তাদের পজিশনিং করছে। তো আজকের ভিডিওতে এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ডটির Q1 এর পোর্টফোলিওর একটি ব্রেকডাউন করব। কয়েক বছর আগে আমি যখন ইনভেস্টিং শুরু করি তখন টিবিএস মার্কেটে জনাব শহীদুল ইসলাম, উনি বিআইপিবির সিও, উনার একটা প্রোগ্রাম আমি দেখি। ওই প্রোগ্রামে উনি বলেন, ইনভেস্টরদের টাকা ম্যানেজমেন্ট করা আমাদের একটা ফিডুশিয়ারি ডিউটি। আমি মরার আগের দিন পর্যন্ত এই কাজই করে যেতে চাই। এই কথাটা আমার মনে অনেক লেগেছে এবং আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আপনি যদি আজকে একটা জব করুন, ফিউচারে গিয়ে আপনি ওই জবটা হয়তোবা ছেড়ে দিবেন অথবা কোনো এক সময় রিটায়ার করবেন। কিন্তু টাকা ম্যানেজমেন্ট আপনি কখনোই ছাড়তে পারবেন না। আপনি মরার আগের দিন পর্যন্ত আপনার টাকাটাকে নিজেই ম্যানেজ করতে হবে। বিআইপিবির সিও শহীদুল ইসলাম এবং এই ফান্ডের প্রতি আমার অনেক সম্মান রয়েছে। এই কোম্পানিটির ৬টি ফান্ড রয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এসিবিএল ফার্স্ট ইউনিট এই ফান্ডটি নিয়েই কথা বলবো। এটি তাদের সবচেয়ে বড় ফান্ড। এই ফান্ডের মোট অ্যাসেটের পরিমাণ ৮০ কোটি টাকার উপরে। এই ফান্ডে তাদের স্টক বাদেও কিছু ট্রেজারি বন্ড এবং অনেক ফিক্সড ইনকাম সিকিউরিটিসে ইনভেস্ট রয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্টক পোর্শনটা নিয়ে কথা বলবো। আমরা ট্রেজারি বন্ড এবং অন্যান্য অ্যাসেট ওইসব নিয়ে কথা বলবো না। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই আজকের ভিডিওটা কি করে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ৬টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব Q1 এর ফান্ডের পারফরম্যান্স। তারপরে আমরা দেখব এক্সিট এবং রিব্যালেন্স, কি স্টক বিক্রি করে দিয়েছে। তারপরে আমরা দেখব নিউ অ্যালোকেশন, কি স্টক কিনে। তারপরে আমরা দেখব কারেন্ট হোল্ডিং বা আনচেঞ্জ স্টকগুলা, যেসব স্টক কিনে উনি বিক্রি করেনি। তারপর আমরা Q1 এর ফুল পোর্টফোলিওটা দেখব এবং সবার লাস্টে আমরা একটা রিক্যাপ এবং সামারি করব। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমার এই ভিডিওর কিছু লিমিটেশন আমি আপনাদের বলে দিচ্ছি। কিছুদিন আগে আমি এজ নিয়ে একটি ভিডিও বানাই। ওই ভিডিওতে দেখা যায় এজের বিক্সিমকো ফার্মা এই স্টকটার দাম 25শে ডিসেম্বর কোয়ার্টারে ছিল ৮১ টাকা এবং সেটা জানুয়ারি ফার্স্ট কোয়ার্টারে এসে দাঁড়ায় ১০০ টাকা। তার মানে কি স্টকটার দাম অনেক বেড়ে যায়। এটা নিয়ে আমি একটা প্রশ্ন তুলি। এই প্রশ্নটা মূলত এসেছে আমার একটা অ্যাসাম্পশন থেকে, আমার একটা ভুল ধারণা থেকে। আমার ধারণা ছিল মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তারা ট্রেডিং করে না, কে একটা স্টককে লং টাইম ধরে রাখে। আজকের ভিডিওতে আমরা কোনো ধরনের কোনো অ্যাসাম্পশন করব না। আমরা শুধুমাত্র তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো নিয়ে কথা বলবো। আমরা কোনো ম্যাথমেটিক্স বা কোনো ক্যালকুলেশনের মাধ্যমে এস্টিমেটেড প্রাইস ফিগার আউট করার চেষ্টা করব না। যদিও বিআইপিবি তাদের ওয়েবসাইটে ট্রেডিং সামারি দিয়ে দিয়েছে, আমরা এই ডাটাটাকে ইউজ করব। কিন্তু আমরা কোন স্টকের এস্টিমেটেড প্রাইস, মানে তারা কি দামে কিনেছে অথবা কি দামে বিক্রি করেছে, সেটা আমরা এখানে দিব না। আমি যেই এজের ভিডিওটা বানাচ্ছি সেখানে আমার মতে আমি কোনো বড় রকমের কোনো ভুল করিনি। আমি যেই এস্টিমেটেড প্রাইসটা বের করেছি ওখানে আমি একটা অলরেডি ডিসক্লেমার অলরেডি দিয়ে দিয়েছি যে এটা একটা আনরিলায়েবল প্রাইস। আমার মতে আমি এজের ভিডিওতেও কোনো ভুল করিনি। কিন্তু শুধুমাত্র আমরা এক্সট্রা সেফটির জন্য এই ভিডিওতে আমরা কোনো এস্টিমেটেড প্রাইস বের করব না। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা বিআইপিবি এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ডের কিছু ওভারভিউ আমরা দেখে নিব। জানুয়ারি মাসের ১ তারিখ এই ফান্ডার ইউনিট ভ্যালু ছিল ১১ টাকা ৩৯ পয়সা। মার্চ মাসের ৩১ তারিখ মানে এই কোয়ার্টারের শেষে এর নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে 11.71। মানে কি কোয়ার্টার 1-এ এই ফান্ডটি 2.81% রিটার্ন দিয়েছে। কোনো মিউচুয়াল ফান্ডকে একটা কোয়ার্টারের পারফরমেন্সের উপর বেস করে জাজ করা উচিত নয়। যদিও এটি একটি ওয়ান্ডারফুল রিটার্ন, এই রিটার্নটি এজ মিউচুয়াল ফান্ড থেকে অনেক বেশি। জানুয়ারি মাসের ১ তারিখ মোট স্টক কেনা ছিল প্রায় ৬০ কোটি টাকার এবং ৩১ মার্চ সেটা এসে হয়েছে 66.7 কোটি টাকা। মানে গত কোয়ার্টারে এই ফান্ডটি 7.6 কোটি টাকার স্টক কেনে। আমরা যে এজ নিয়ে ভিডিও বানাই সেখানেও দেখা যায় এজ মিউচুয়াল ফান্ডেও
তারা প্রায় 6 কোটি টাকার স্টক কিনে। আমার গত ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেল কথা বলুন, ম্যানেজমেন্ট ফি, সিডিবিএল ফি, কাস্টোডিয়ান ফি এসব নিয়ে কথা বলেন। এইসব নাম্বারগুলো আসলে আপনাদের কাছে একটা র্যান্ডম নাম্বার মনে হবে, কেননা আমি এভাবে বলতেই পারি যে গত কোয়ার্টারে তাদের ম্যানেজমেন্ট ফি ছিল 31 লক্ষ টাকা। এটা একটা আইসোলেটেড নাম্বার, এই নাম্বারটা আপনাদের খুব একটা কাজে আসবে না। এই নাম্বারটা তখনই কাজে আসবে আপনারা যদি এই ফান্ডের ফিকে এজের সাথে তুলনা করেন অথবা আইডিএলসির সাথে তুলনা করেন। আমাদের আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র পোর্টফোলিও নিয়ে বানাচ্ছি, আমরা মূলত ফি এসব নিয়ে কথা বলবো না। ফিউচারে আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি বাংলাদেশের টপ মিউচুয়াল ফান্ডগুলোকে কম্পেয়ার করব। ওই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি টাইপের ফি নিচ্ছে, কাদের ফি কিরকম, কাদের ডিভিডেন্ড পলিসি কিরকম। পর একটা ডিটেল ভিডিও আসবে ফিউচারে। এই ভিডিওটাকে আমরা কনডেন্স রাখতে আমরা এইসব জিনিস এড়িয়ে চলছি। তো চলুন এখন আমরা আমাদের ভিডিওর মোস্ট এক্সাইটিং পার্টে চলে যাই। আমরা এখন দেখব বিআইপিবি এসআইবিএল ফান্ড তাদের এই কোয়ার্টারে কি কি স্টক বিক্রি করেছে। এই কোয়ার্টারে প্রথম যে স্টকটি বিক্রি করে সেটি হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের তারা 3,40,000 ইউনিট বিক্রি করে দেয় এবং তারা মোট 2,27,00,000 টাকার শেয়ার বিক্রি করে দেয়। তারা এই শেয়ারটি থেকে প্রচুর পরিমাণ ক্যাপিটাল গেইন নিয়েছে। এই শেয়ারটি তারা পুরোপুরি সেল করেনি, তারা পার্শালি সেল করেছে। তারপর হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকেরও 20,000 শেয়ার তারা সেল করেছে, মানে 6 লক্ষ টাকার মতো শেয়ার তারা সেল করেছে। এটাও পুরোপুরি সেল করেনি, তারা পার্শালি অ্যামাউন্ট সেল করেছে। ইবিএল এই শেয়ারটির তারা 35,000 ইউনিট রিব্যালেন্স করেছে, মানে কি তারা 35,000 শেয়ার সেল করেছে যার মূল্য প্রায় 9 লাখ টাকার মতো, কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণ শেয়ার তারা কিনেছে, মানে কি এই শেয়ারটা তারা রিব্যালেন্স করেছে। কোয়ার্টারে তারা 3টা শেয়ারই সেল করেছে, যেটা ছিল ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ইবিএল। তারা ব্যাংকের শেয়ারগুলো এই কোয়ার্টারে সেল করেছে। ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেল লাইক করার জন্য, আমার চ্যানেলে কমেন্ট করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা 3,642 জন। আমার 2026-এর একটা গোল হলো 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। আমি প্রমিস করছি আপনাদের কাছে বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এখন আমরা দেখব এজের এই ফান্ডটি এই কোয়ার্টারে কি কি স্টক কিনেছে। ইবিএল এর তারা 16,56,860 ইউনিট কিনেছে, মানে তাদের কারেন্ট হোল্ডিং 129% ইনক্রিজ করেছে। তারা এই শেয়ারটিতে অনেক বড় একটি পজিশন নিয়েছে। তারপর হলো রেনেটার তারা 24,236টা স্টক কিনেছে। গত কোয়ার্টারে তাদের মাত্র 10টি স্টক হোল্ডিং ছিল, তো এইখান থেকে তারা অনেক বড় একটা পজিশন নিয়েছে। হতে পারে তারা ভাবছে রেনেটা খুব শীঘ্রই টার্ন অ্যারাউন্ড করবে এবং তাদের আর্নিং এর ইমপ্রুভ হবে, তাদের থেকে ঋণের বোঝা কমে যাবে। তারপর হলো বার্জার, রঙের কোম্পানি। এই কোম্পানিতে তারা 16,260টি স্টক কিনেছে এবং তাদের কারেন্ট হোল্ডিং এর 39.20% ইমপ্রুভ করেছে। আমার এই চ্যানেলে অনেক বার্জার কোম্পানির ফ্যান আছে, তারা মোটামুটি এই জিনিসটা দেখে খুশি হবেন যে বিআইপিবি নতুন করে বার্জারে পজিশন নিয়েছে। তারপর হলো যমুনা ব্যাংক। তারা গত কোয়ার্টারে এই স্টকটাতে নতুন পজিশন নিয়েছে, তার আগে এখানে তাদের কোনো পজিশন ছিল না। আপনি যদি আমার 2 দিন আগের ভিডিওটা দেখেন যেখানে আমি এজ নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে দেখা যায় এজ এই কোম্পানিটাও যমুনা ব্যাংকের স্টক কিনেছে। আজকের এই ভিডিও শেষে আমরা যমুনা ব্যাংকের একটা কুইক রিভিউ করব। কুইক রিভিউ করে দেখার চেষ্টা করব কেন এজ এবং বিআইপিবি কেন এই স্টকটা কিনছে। এই ভিডিও শেষে আমরা যমুনা ব্যাংক নিয়ে একটু কথা বলবো। এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখুন। তারপরে আমরা চলে যাব কি কি স্টক হোল্ড করছে বা আনচেঞ্জ রয়েছে, মানে কি গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে এই স্টকগুলো কোনো চেঞ্জই হয়নি। সেখানে আছে স্কয়ার ফার্মা 5,19,105টা স্টক তাদের কাছে আছে, যে স্টকগুলা তারা কিনেও নি বিক্রিও করেনি। মেরিকো 43,336টা স্টক তাদের কাছে আছে, লাস্ট কোয়ার্টারে তারা এটা কিনেও নি বিক্রিও করেনি। তারপর আছে রেনেটা প্রিফারেন্সিয়াল শেয়ার, 29,998টা শেয়ার তাদের কাছে আছে, যেটা তারা কিনেও নি এবং বিক্রিও করেনি। তারপর আছে জিপি, এই শেয়ারটা তাদের কাছে আছে 2,18,164টা। এই সবগুলা শেয়ারই তারা হোল্ড করছে। তার মানে কি স্কয়ার, মেরিকো, রেনেটা প্রেফারেন্সিয়াল এবং জিপি এই শেয়ারগুলা তারা কিনেও নি বা বিক্রিও করেনি। তো চলুন এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমরা বিআইপিবির পুরা পোর্টফোলিওটা অ্যানালাইজ করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আমার একটি 101 কনসাল্টিং সার্ভিস আছে, যেখানে আপনি গুগল মিট কলের মাধ্যমে আমার সাথে 1 ঘন্টা কথা বলতে পারেন।
আপনি আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনি আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনি আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, অথবা যে কোনো স্টকের ফাইন্যান্সিয়াল মডেলিং আমাকে দিয়ে করাতে পারেন। আমার এই পেইড সার্ভিসটির বুকিংয়ের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা আমার এই পেইড সার্ভিসটি বুক করতে পারেন। এখন আমরা বিআইপিবি এসিবিএল এই ফান্ডটির পুরা পোর্টফোলিও দেখব। এদের প্রথম যেই স্টকটি রয়েছে কয়া ফার্মা, এই স্টকটি আনচেঞ্জ রয়েছে, মানে কি গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কোনো চেঞ্জ হয়নি। এই স্টকটির তারা 5,19,105টি ইউনিট হোল্ড করছে। তাদের প্রত্যেকটা স্টকের ভ্যালু 217 টাকা 32 পয়সা। মোট বিনিয়োগ 11,28,00,000 টাকা। এটি তাদের ওভারঅল পোর্টফোলিওর 14%। আপনি যদি দেখেন যেরকম সিডব্লিউটি বা ইনভেস্টি, তাদের পুরা ফান্ডই 2 কোটি বা 4 কোটি টাকা। এই বিআইপিবি এই ফান্ডের শুধুমাত্র স্কয়ার ফার্মাতে 11 কোটি টাকা রয়েছে। তার মানে কি এটা একটা মোটামুটি বড় রকমের ফান্ড। তারপর হইল গিয়ে রেনেটাতে তারা স্টেক ইনক্রিজ করেছে। গত কোয়ার্টারে স্টেক বাড়িয়েছে, 24,246টা ইউনিট হোল্ড করছে। তাদের কিনা দাম 400 টাকা। এই শেয়ারটিতে তারা 97 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। তারপর আছে ইবিএল এই শেয়ারটিও গত কোয়ার্টারে তাদের পজিশন তারা ইনক্রিজ করেছে। এই শেয়ারটির 28,97,860টি ইউনিট তাদের কাছে আছে এবং তাদের এভারেজ কস্ট প্রতিটা শেয়ারের মূল্য 26 টাকা 92 পয়সা এবং তারা এই শেয়ারটি কিনেছে 7,80,00,000 টাকা। তাদের এই পোর্টফোলিওর 11.7%। তারপর আছে মেরিকো এই স্টকটা তারা গত কোয়ার্টারে কিনেও নি, বিক্রিও করেনি। তাদের কাছে ইউনিট আছে 43,336টি এবং তাদের কেনা দাম 2,225 টাকা 63 পয়সা। অনেক কম দামে এই স্টকটি কিনেছে। মোট তারা কিনেছে 9,64,00,000 টাকা এবং তাদের এই পোর্টফোলিওর 14.5% হচ্ছে এই স্টক। তারপর আছে বাজার, গত কোয়ার্টারে এই স্টকটির হোল্ডিং তারা বাড়িয়েছে। তাদের কাছে রয়েছে 57,750টি ইউনিট এবং যাদের কেনা দাম 1342 টাকা 16 পয়সা করে। কস্ট ভ্যালু 7,75,00,000 টাকা। এই পোর্টফোলিওর 11.6% হচ্ছে এতে তাদের এলোকেশন। তারপর হচ্ছে প্রাইম ব্যাংক, গত কোয়ার্টারে প্রাইম ব্যাংক থেকে তারা অল্প কিছু পরিমাণ ক্যাপিটাল গেইন নিয়েছে। এখন তারা প্রাইম ব্যাংকের ইউনিট হোল্ড করছে 27,02,577টি এবং তাদের প্রত্যেকটা স্টকের কেনা দাম 28 টাকা 26 পয়সা এবং এই স্টকে তাদের পজিশন রয়েছে 7,64,00,000 টাকা। তাদের ন্যাপ ভ্যালুর 11.5%। তারপর আছে জিপি, গত কোয়ার্টারে এই স্টকটির কোনো চেঞ্জ হয়নি, মানে এই স্টকটি তারা কিনেও নি, বিক্রিও করেনি। জিপির তারা ইউনিট হোল্ড করছে 2,18,164টি। তারা 343 টাকা 41 পয়সা করে কিনেছে। জিপি যেহেতু দাম কমে গেছে, এই স্টকে তারা অনেক পরিমাণ ক্যাপিটাল ইরোশন হয়েছে। জিপি এই স্টকটি তাদের পোর্টফোলিও রয়েছে 7,49,00,000 টাকার এবং এটি তাদের ন্যাপ ভ্যালুর 11.2%। তারপর আছে ব্র্যাক ব্যাংক, তারা এই স্টকটি থেকে গত কোয়ার্টারে ক্যাপিটাল গেইন নিয়েছে, মানে এই স্টকটি পার্শালি সোল্ড করে দিয়েছে। এই সোল্ড করার পরেও তাদের হোল্ডিংয়ে 20,34,772টি স্টক রয়েছে এবং তাদের কেনা দাম দেখুন কত কম, 36 টাকা 5 পয়সা। তাদের দাম থেকে ডাবল হয়ে গেছে। জিপিতে তারা যে লস করেছে, ব্র্যাক ব্যাংক সেটা তাদের পুষিয়ে আরো ডাবল করে দিয়েছে। তো ব্র্যাক ব্যাংকে তারা প্রচুর পরিমাণ লাভে আছে। 36 টাকা কিনা দাম। গত কোয়ার্টারে বিক্রি করার পরেও এখনো তাদের পোর্টফোলিওতে 7,33,00,000 টাকার এই শেয়ারটি রয়েছে। ন্যাপ ভ্যালুর 11%। তারপর আছে রেনেটা প্রিফারেন্সিয়াল শেয়ার, এটাও আনচেঞ্জ রয়েছে, মানে কি গত কোয়ার্টারে তারা এটা কিনেও নি, বিক্রিও করেনি। এখানে তাদের রয়েছে 29,998টি শেয়ার এবং তারা প্রত্যেকটা শেয়ার কিনেছে 1,900 টাকা করে। এই শেয়ারে তারা 5,02,00,000 টাকা ইনভেস্ট করেছে এবং এটা তার ন্যাপ ভ্যালু 8.6%। তারপর আছে যমুনা ব্যাংক, এই শেয়ারটি তারা নতুন করে এডিশন করেছে। একটু আগে আমি যেরকম বলেছিলাম, এজ কোম্পানিটাও এই যমুনা ব্যাংকের শেয়ার কিনেছে। আমরা এই ভিডিওর নেক্সট চ্যাপ্টারে যমুনা ব্যাংকের একটা কুইক রিভিউ করব। তো যমুনা ব্যাংকের তারা 2,80,000 শেয়ার কিনেছে। কস্ট ভ্যালু 23 টাকা 14 পয়সা। যমুনা ব্যাংক তারা 65 লক্ষ টাকার কিনেছে। তাদের পোর্টফোলিওর 1%। তারপর আছে আশুগঞ্জের একটা বন্ড, এটা আপনারা ইগনোর করতে পারেন। চলুন এখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টারে গিয়ে দেখার চেষ্টা করি কেন এজ এবং বিআইপিবি দুইটা মিউচুয়াল ফান্ডই এই যমুনা ব্যাংকের স্টকটা কিনলো। যমুনা ব্যাংকের Q1 এ ইপিএস আসে 2 টাকা 4 পয়সা, Q2 তে ইপিএস আসে 1 টাকা 40 পয়সা, Q3 তে ইপিএস আসে 1 টাকা 13 পয়সা। Q4 এর ইপিএস 29 এপ্রিল প্রকাশ হবে। আমি এই ভিডিওটা 24 এপ্রিল বানাচ্ছি। আজকে থেকে 5 দিন পরে ফাইনাল কোয়ার্টারের ইপিএস এবং ডিভিডেন্ড অ্যানাউন্স করবে।
আমাদের কাছে এই ডাটাটা নাই। গত ৩ টা কোয়ার্টারের উপর এভারেজ করে আমরা একটা ইপিএস প্রজেক্ট করতে পারি। তো এটার ফর্মুলাটা কি? এটার জন্য আপনারা কি ব্যবহার করতে হবে? গুগল শিটের এভারেজ একটা ফর্মুলা আছে। তো আমরা কি করব? লাস্ট ৩ টা কোয়ার্টারকে এভারেজ করব। এটাকে 4 দিয়ে গুণ দিয়ে দিব। আমরা লাস্ট ৩ টা কোয়ার্টারকে যদি এভারেজ করি এবং 4 দিয়ে গুণ দেই, তাহলে একটা অ্যানুয়ালাইজড ইপিএস পাবো। তো যমুনা ব্যাংকের অ্যানুয়ালাইজড ইপিএস আছে ৳৬.৯। এটা একটা অনুমান মাত্র। এখানে অল্প কিছু ভুল হতেও পারে। কারণ লাস্ট কোয়ার্টারের ইপিএসটা আমাদের কাছে নাই। ৳৬.৯ ইপিএস হয়। এটা কিন্তু অনেক ভালো একটা ইপিএস। গত বছর এর এনপিএল কি ছিল? 9.6%। তো এইজন্যই আমার কাছে এই কোম্পানিটা একটু রেড ফ্ল্যাগ মনে হয়েছে। কোন ব্যাংকের যদি এনপিএল রেশিও ১০ থাকে, তাহলে সেই ব্যাংকটা আর ডিভিডেন্ড দিতে পারবে না। তো যমুনা ব্যাংকের এনপিএল রেশিও যেহেতু ৯ এর কাছাকাছি, এইজন্য আমার কাছে ভালো লাগেনি। কিন্তু এজ বিআইপিবি তারা কিন্তু এই ব্যাংক ইন্ডাস্ট্রির সাথে অনেক কানেক্টেড। এরকম আছে তারা প্রজেক্ট করছে যমুনা ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি ভালো এবং তাদের এনপিএল ফিউচারে আরো কমে আসবে। আপনি যদি দেখুন, শাহজালাল ইসলামী ব্যাংকের Q3 তে রিপোর্ট হয়েছিল ওদের এনপিএল রেশিও 7% এর মতো, 7.8% এর মতো। কিন্তু সেটা গিয়ে ফাইনাল কোয়ার্টারে দাঁড়ায় 4% এর মতো। তার মানে কি? এরকম হতে পারে ফাইনাল কোয়ার্টারে তাদের এনপিএল রেশিও ইমপ্রুভ হবে। Q3 তে এদের নেট অ্যাসেট ভ্যালু ৳29.62। কোম্পানিটা বলছে আমার কাছে ৳29 জিনিসপত্র আছে। তো সেই কোম্পানিটাকে আপনি ৳23.40 দিয়ে কিনতে পাচ্ছেন। তার মানে কি? এই কোম্পানিটা রিলেটিভলি আন্ডার ভ্যালুড লাস্ট ডিভিডেন্ড। এই কোম্পানিটা কিন্তু খুব ভালো ডিভিডেন্ডও দেয়। গত বছর এই কোম্পানিটা 17.5% ক্যাশ দিয়েছে এবং 6.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। হিস্ট্রিক্যালি যমুনা ব্যাংক খুব ভালো ডিভিডেন্ড দেয়। তো আপনারা যদি দেখেন, ইবিএল প্রাইম ব্যাংক এই বছর ৳2.5 ডিভিডেন্ড দিয়েছে। এই বছর যদি যমুনা ব্যাংকও ৳2.5 ডিভিডেন্ড দেয়, এটা আমার অনুমান মাত্র, এটা ভুলও হইতে পারে। ৳2.5 যদি ডিভিডেন্ড দেয়, সেখানে ডিভিডেন্ড ইল্ডই 10% আসছে। যেহেতু ইবিএল, এই সিটি ব্যাংক, এই ব্যাংকগুলা ৳30 রেঞ্জে চলে গেছে এবং যমুনা ব্যাংকটা এখনো ৳23 ঘরে রয়েছে। আমার মনে হচ্ছে এই কারণে এজ বিআইপিবি এই শেয়ারটা কিনেছে। এই শেয়ারটা কেনার আমার মতে ২ টা কারণ। ১, হাই ডিভিডেন্ড ইল্ড। ২, মার্কেট এখনো এটাকে প্রাইসিং করেনি। মানে কি? এটা ৳৩০ কাছাকাছি চলে যায়নি। আন্ডার ভ্যালুড এবং ডিভিডেন্ডেড ইল্ডের কারণে হতে পারে বিআইপিবি এবং এজ এই স্টকটাতে পজিশন নিয়েছে। তো চলুন এখন আমরা আমাদের আজকের পুরা ভিডিওটাকে সামারাইজ করি। এই ফান্ডটি তারা ব্র্যাক ব্যাংকের 3.4 লাখ শেয়ার বিক্রি করে দিয়েছে। তারা ক্যাপিটাল গেইন নিয়েছে। যদিও তাদের পোর্টফোলিওতে এখনো প্রচুর পরিমাণ ব্র্যাক ব্যাংক রয়েছে। তারা ইবিএল এর ১৬ লাখ নতুন শেয়ার লাস্ট কোয়ার্টারে কিনেছে। 2.8 লাখ শেয়ার যমুনা ব্যাংকের কিনেছে। লাস্ট কোয়ার্টারে রেনেটারও পজিশন বাড়িয়েছে এবং স্কয়ারের পজিশনে কোনো চেঞ্জ আনেনি। তাদের ওভারঅল স্টকের দাম দাঁড়াচ্ছে $66.67 কোটি। আমি এই গুগল শিটটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে এই গুগল শিটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি এরকম ইনভেস্টিং কনটেন্ট আপনাদের কাছে রেগুলার নিয়ে আসব। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমরা স্টক ইনভেস্টিং, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ওপেনলি কথা বলি। আপনারা সেখানে জয়েন করতে পারেন। আমাদের এই গ্রুপের লিঙ্কগুলা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যারা আমার পার্সোনাল ফাইন্যান্স 1-on-1 কনসাল্টিং সার্ভিসে অংশগ্রহণ করতে চান, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।